জুন 2025। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বারুদের গন্ধ। বাতাস ভারী হয়ে উঠেছে ধ্বংস, প্রতিশোধ আর ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলিদের অসহায় আর্তনাদের শব্দে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ইরান ও ইসরায়েল একে অপরের ভূখণ্ডে শতাধিক ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক অস্ত্র নিক্ষেপ করেছে, যা দুই দেশের কয়েক দশকের ছায়াযুদ্ধকে এক ভয়াবহ সরাসরি সংঘাতে রূপ দিয়েছে। এই নজিরবিহীন যুদ্ধ শুধু এই দুই দেশের সীমান্তেই সীমাবদ্ধ নেই, এর অভিঘাত ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে এবং বিশ্ব রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সালাম, নমস্কার, আদাব। আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন। সঙ্গে আছে আবদুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। যুদ্ধের সূত্রপাত ঘটে ইসরায়েলের একটি পরিকল্পিত এবং উস্কানিমূলক হামলার মাধ্যমে। 13 জুন 2025 ভোরে ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রাইজিং লায়ন নামে এক অতর্কিত হামলা শুরু করে। এই হামলাটি ছিল একটি পূর্ব পরিকল্পিত আক্রমণ, যার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের হত্যা করে দেশটির নেতৃত্বকে পঙ্গু করে দেয়া এবং শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা। এই অভিযানের বৃহত্তর উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতাকে চিরতরে ধ্বংস করে দেয়া। ইসরায়েলের হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি। যদিও ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেনি, তবে তারা এর অগ্রগতিতে বড় ধরনের বাধার সৃষ্টি করেছে। ইরান এখনও পারমাণবিক আলোচনায় অনমনীয় অবস্থান বজায় রেখেছে, তবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের উপর তাদের সিদ্ধান্ত নির্ভর করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করলেও তারা সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। চীন ও রাশিয়া ইসরায়েলের হামলার নিন্দা করেছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের উপর জোর দিয়েছে। উত্তর কোরিয়া ইরানের প্রতি সমর্থন জানিয়েছে এবং অতীতে ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করেছে বলে জানা গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক ধরে আন্তর্জাতিক কূটনীতি এবং সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তেহরান সবসময় দাবি করে আসছে যে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসার কাজে ব্যবহারের জন্য। অন্যদিকে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তীব্র সন্দেহ পোষণ করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এই পরস্পর বিরোধী দাবির কারণেই ইরানের পারমাণবিক বোমা নিয়ে এক গভীর ধোঁয়াশা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ধোঁয়াশার পেছনের মূল কারণগুলো বিশ্লেষণ করলে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ফতোয়া জারি করেছেন, যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি, মজুদ এবং ব্যবহারকে ইসলামে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইরানের সরকার এই ফতোয়াকে তাদের শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে আন্তর্জাতিক মহলে তুলে ধরে। তাদের ভাষ্যমতে পারমাণবিক শক্তি উৎপাদন করে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানো এবং চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ তৈরি তাদের মূল লক্ষ্য। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 3 থেকে 5% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়, কিন্তু ইরান সাম্প্রতিক সময়ে 60% বা তার চেয়েও বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90% মাত্রার খুব কাছাকাছি। 60% সমৃদ্ধকরণের কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক ব্যবহার না থাকায় এটি সবচেয়ে বড় উদ্বেগের কারণ। অতীতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিভিন্ন দিক, বিশেষ করে কিছু স্থাপনার অস্তিত্ব IAEA এর কাছে গোপন রেখেছিল। পরবর্তীতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এমন কিছু নথি প্রকাশ করে যা থেকে ধারণা করা হয় 2003 সাল পর্যন্ত ইরানের একটি গোপন সামরিক পারমাণবিক কর্মসূচি চালু ছিল। IAEA বারবার অভিযোগ করেছে যে ইরান তাদের পরিদর্শকদের সব স্থাপনায় নির্বিঘ্নে প্রবেশাধিকার দিচ্ছে না এবং বিভিন্ন স্থানে পাওয়া পারমাণবিক করার উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। এই স্বচ্ছতার অভাব সন্দেহকে আরও ঘনীভূত করে। ইরানের পারমাণবিক স্থাপনা, বিশেষ করে ফোর্দো পারমাণবিক চুল্লি ধ্বংস করা অত্যন্ত দুরূহ একটি কাজ।
এর প্রধান কারণ হলো এই স্থাপনাগুলো মাটির অনেক গভীরে এবং সুরক্ষিত বাংকারের মধ্যে অবস্থিত। প্রচলিত বোমার আঘাতে এগুলোর ক্ষতি করা প্রায় অসম্ভব। তবে বাংকার ব্লাস্টার বোমা নামে পরিচিত বিশেষ ধরনের বোমা এই সুরক্ষিত স্থাপনা ধ্বংস করার সক্ষমতা রাখে, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংকার ব্লাস্টার বোমা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য। এগুলোর ওজন অনেক বেশি থাকে এবং এগুলোর খোলস অত্যন্ত শক্ত ধাতু দিয়ে তৈরি করা হয়, যা কংক্রিট বা পাথরের পুরো স্তর ভেদ করে গভীরে প্রবেশ করতে পারে। প্রবেশের পর ভেতরে থাকা বিস্ফোরক প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি GBU-57A/B ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা হিসেবে পরিচিত। প্রায় 13,600 কেজি ওজনের এই বোমাটি মাটি বা পাথরের প্রায় 61 মিটার বা 200 ফুট গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। ইরানের প্রধান দুটি পারমাণবিক স্থাপনা হলো নাতানজ এবং ফোর্দো। এর মধ্যে কম শহরের কাছাকাছি অবস্থিত ফোর্দো স্থাপনাটি একটি পাহাড়ের গভীরে তৈরি করা হয়েছে, যা এটিকে বিমান হামলা থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। ধারণা করা হয় এটি মাটির প্রায় 80 থেকে 90 মিটার গভীরে অবস্থিত এবং এর চারপাশে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। সৌদি আরবের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা একটি কঠিন অবস্থানে পড়েছে। তারা দীর্ঘদিন ধরে ইরানকে একটি প্রধান হুমকি হিসেবে দেখছে এবং ইরানের সামরিক শক্তির অবক্ষয়কে স্বাগত জানাচ্ছে। তাই তবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে, তাদের নিজস্ব অর্থনৈতিক অবকাঠামোকে বিপন্ন করে, যেমনটি 2019 সালের হামলায় দেখা গেছে, এবং তেহরানের সাথে উত্তেজনা কমানোর জন্য তাদের সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করছে। ইরান দুর্বল হওয়ায় এবং সিরিয়ায় তার প্রধান মিত্রের পতন ঘটায় তুরস্ক সিরিয়া ও ইরাকে নিজের প্রভাব বিস্তারের একটি সুযোগ দেখতে পাচ্ছে। আঙ্কারা এখন তেহরানের সাথে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের সুবিধাজনক অবস্থানে মনে করছে এবং নিজস্ব জ্বালানি ও বাণিজ্য লক্ষ্য অর্জনের জন্য এই পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একদিকে তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে এবং ইরানের হামলার মোকাবেলায় প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা দিয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তবে ওয়াশিংটন এই মুহূর্তে সরাসরি ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে নারাজ। মার্কিন প্রেসিডেন্ট এক বিবৃতিতে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে এই যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা হবে ভয়াবহ। আমেরিকার মূল লক্ষ্য হচ্ছে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়ানো, যা বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সাথে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন। চীন এবং রাশিয়া উভয়েই এই সংঘাতের জন্য ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের দায়ী করেছে। বেইজিং ও মস্কো একটি যৌথ বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং বলেছে যে এই সংকট আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আমরা যে কোনো ধরনের কর্মকাণ্ডের বিরোধী যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায়। রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন এবং ইরানের ওপর যে কোনো ধরনের একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিশ্লেষকরা বলছেন রাশিয়া ও চীন এই সুযোগে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। উত্তর কোরিয়া এই সংঘাতে সরাসরি ইরানের পক্ষ নিয়েছে। পিয়ংইয়ং ইসরায়েলের হামলাকে সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে এবং ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া গোপনে ইরানকে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তি সরবরাহ করে থাকতে পারে, যা এই সংঘাতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। উভয় পক্ষই জানে যে সর্বাত্মক যুদ্ধের পরিণতি হবে ভয়াবহ, তাই তারা সরাসরি বড় ধরনের সংঘাতে জড়াতে চায় না। তবে পারমাণবিক উচ্চাভিলাষ, গভীর অবিশ্বাস
এবং উস্কানি যে কোনো মুহূর্তে পরিস্থিতিকে বিপজ্জনক দিকে ঠেলে দিতে পারে। আগামী দিনগুলোতে আন্তর্জাতিক কূটনীতি এবং উভয় পক্ষের সংযমই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তিপূর্ণ থাকবে নাকি আরও একটি বিধ্বংসী যুদ্ধের দিকে এগিয়ে যাবে। দর্শক, আজকের বিষয় ইরান ইসরায়েলের যুদ্ধের মোড় কোন দিকে। আজকের আলোচনায় আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান এবং সিটিজেন হিসেবে আছেন সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ। দুজনকে স্বাগত জানাচ্ছি। শাহাব এনাম খান, আপনার বিষয়ে যাব, আপনি নেটিজেন হিসেবে সব তথ্য দিবেন, নেট দুনিয়ায় যে সব তথ্য ঘোরাঘুরি করছে। তার আগে আমি সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ, আপনি একটু বলুন যে আসলে ইসরায়েল আর ইরানের যুদ্ধে মানে এটা কি আরও চরম আকারে লাগার মানে সংখ্যা প্রকাশ করছে, নাকি এটা কোনোভাবে একটু থামতেও পারে বা একটা সমঝোতা হতে পারে? আমরা সমঝোতার কোনো লক্ষণ দেখছি না। দুদিক থেকে আক্রমণ হচ্ছে এবং এটা দিন দিন বাড়ছে, মাত্রায় বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট উনিও বলছেন যে ইরান যেহেতু এখনো নিউক্লিয়ার আণবিক চুক্তিতে রাজি হচ্ছে না, তাদেরকে বাধ্য করার জন্য এই আপনার এখন আক্রমণটা হয়েছে। কারণ আমাদের দর্শকদের মনে আছে মাস্কাটে আমেরিকা এবং ইরানের মধ্যে এই সম্পর্ক নিয়ে মিটিং চলছে। এই মিটিং এর মধ্যেই আমেরিকা কিন্তু কন্ডিশন দিয়েছে, যেটা নট আপনার এর জন্য ইরানের জন্য কোনো অবস্থাতে এটা রাজি হওয়ার কথা নয়। কারণ এটা বলছে তোমরা সারেন্ডার করো, তোমাদের আণবিক পারসুট যেটা আছে এটা তো আউটলেট বন্ধ করতে হবে। ইরান কোনো অবস্থাতে রাজি না। সুতরাং এর মধ্যে দিয়ে কিন্তু আক্রমণ শুরু করে ইসরায়েল। এর কারণ হলো ইরানকে বাধ্য করা যেন আমেরিকার টার্মস তারা চুক্তি করে। সুতরাং এই একদিকে আলাপ চলছে, ওইদিকে কিন্তু আবার আক্রমণ শুরু হয়েছে। তার মানে কি ইসরায়েল সামনে আসছে, আমেরিকা পিছনে আছে। এবং সুতরাং এই পর্যায়ে আর এটা ট্রাম্পের লাস্ট টার্ম, কিন্তু এটাও মনে রাখতে হবে। চাইবে এটাকে সম্পূর্ণরূপে আলাদা একটা ইরানকে যেভাবে হোক রাজি করানো, অত এটাকে ধ্বংস করে দেওয়া। ইসরায়েল যেন মধ্যপ্রাচ্যের সুপ্রিমেসি তাদের বজায় থাকে, সেটাই ট্রাম্পের ইচ্ছা এবং সেটা সে তার শেষ টার্মে সেটাই দেখতে চায়। সুতরাং এখানে আমেরিকা যদিও ডিক্লেয়ার করে ওয়ার, কিন্তু দে আর বিহাইন্ড দিস অ্যাটাক বাই ইসরায়েল অন মানে আপনি কি এরকম সংখ্যা প্রকাশ করছেন যে ইরানকে এবার ইসরায়েল বা ছায়া শক্তি হিসেবে মার্কিনী বাহিনী একটা মোক্ষম জবাব দেবে, যেটা ইরানের কে ঘিরে অনেক দিন ধরে পরিকল্পনা তাদের? না, বাহিনী আসবে না, মার্কিন বাহিনী আসবে না। কারণ মার্কিন মুলুকে মানে ছায়া হিসেবে তো থাকতেই পারে, মার্কিন বাহিনী হয়তো সরাসরি যুক্ত হবে না, কিন্তু তাদের রসদ দিয়ে বেড়াবে। তারা সার্বক্ষণিকভাবে যুদ্ধে সহযোগিতা করবে, অস্ত্র তারপর ইন্টেলিজেন্স সব দিয়ে তারা করবে। কিন্তু তারা এখানে যেটা বলা হয় বুট অন দি সয়েল, সেটা হয়তো সৈন্য নাও আসতে পারে, কিন্তু আজকাল তো সৈন্য না আসলে যুদ্ধ হয়। সুতরাং যেটা বলা হচ্ছে যে আপনার বাংকার ব্লাস্টার, সেটা হলো ওদের ধারণা যে ইরানের যে আণবিক যে রসায়নাগার যেটা, সেটা কিন্তু অনেক মাটির নিচে, অনেক গভীরে। সুতরাং সেখানে একমাত্র এটাকে নষ্ট করতে পারে আপনার আমেরিকার B-2 বম্বার, যেটা আপনার বাংকার ব্লাস্টার বলে, সেটা একমাত্র আমেরিকার কাছে আছে। সুতরাং সেই জন্যই আমেরিকা এই ধরনের ক্ষেপণাস্ত্র বা এই ধরনের প্রয়োগ করার মধ্য দিয়েই তো ইরানকে সবচেয়ে দুর্বল করার মানে তারা সুযোগ নিবে মনে হচ্ছে। মানে এইটাই তো আমরা লাস্ট পাচ্ছি। আছেই, ক্ষেপণাস্ত্র ইরানও ছাড়ছে এবং ইরানের ধ্বংস হচ্ছে, তাদের যথেষ্ট পরিমাণে ক্ষতি তাদের হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো এখানে আমেরিকানরা তারা তাদের যে অস্ত্র শস্ত্র দিয়ে যেভাবে হোক সর্বাত্মক ভাবে ইসরায়েলকে তারা সমর্থন করবে, যেন আইদার খোমেনি রেজিম এখানে ফল করে অথবা তারা তার চুক্তিতে রাজি হয়। দুটোর একটা আমেরিকা এবার করবেই, এটা আমাদের ধারণা। আমরা তাই দেখছি, স্পষ্টভাবে দেখছি ওইদিকে ট্রেন্ড যাচ্ছে, কারণ থামানোর কোনো উপায় দেখছি না।
থামার কোনো উপায় দেখছি না। আর দুই পক্ষ অনড় আছে, ইরানও অনড় আছে। ইরান কোনো অবস্থাতেই তাদের এই চুক্তি তারা মেনে নিবে না। যত যত ফোর্স করা হোক, ইরান একটা মানে তাদের যে একটা পজিশন আছে সেখানে দে উড নট সারেন্ডার টু দ্য আমেরিকান। তারা সারেন্ডার যদি করে তাহলে কিন্তু পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। সুতরাং পুরো অবশ্যই আমরা অঞ্চল একটু ধ্বংস হয়ে অন্য যাবে। অতিথির কাছে যেতে চাই, আপনি একটু থামলে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হ্যাঁ, সম্পর্ক বলুন, বিভাগের বলেন। অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান, আপনি একটু বলবেন যে আমরা অনেক সময় নিজেদের দুঃখ বা নিজেদের মতো করেই বলার চেষ্টা করি যে আমাদের মিডিয়াতে অনেক সময় সাদা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করতে বা তাদের ক্ষুধা মেটাতে ইরানকে অনেক কিছুতে এগিয়ে রাখা হচ্ছে যুদ্ধে। সেই কারণে বলা হচ্ছে যে ইরানের পাশে সম্ভবত বাংলাদেশ এবং ইয়েমেন আছে। মানে বিষয়টা হাস্যকর বা আমরা হাসির ছলে বললেও আসলে আপনার কি মনে হয় ইরানের পাশে কয়টা দেশ আছে? ধন্যবাদ। আমার কাছে তো মনে হয় পশ্চিমা বিশ্ব ছাড়া মোটামুটি সব দেশের মধ্যেই এক বড় রকমের পরিবর্তন এসছে, যে অন্ততপক্ষে গাজা কনফ্লিক্টের পরবর্তী সময়ে ইরানের সাথে ইসরায়েলের আরেক দফা দ্বন্দ্ব তৈরি করাটা খুব স্বাভাবিকভাবেই সারা বিশ্বের মানুষজন সহজভাবে নিচ্ছে না, যে কারণে ডোনাল্ড ট্রাম্পের জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করাটাও এত সোজা না। যদিও না, সে সেটা তো বারবার তাদের মার্কিনীদের কারণেই সম্ভবত সোজা হচ্ছে না, নাকি অন্য কোনো এটা কূটনৈতিক ব্যাপার রয়েছে? না, আমি মার্কিনীরাই তো চাচ্ছে না, রাস্তায় নামছে এ ধরনের যুদ্ধে জড়ানো, এবং নির্বাচনী ইশতেহারে তার ছিল যে নির্বাচনে ইশতেহারে যেখানে উল্লেখ করেছিল যুদ্ধ কমাবে বা যুদ্ধ করতে যাবে না, সেটাও তো একটা চাপ তৈরি করছে। না, নিশ্চিত। মানে একটু একটু এখানে শুনতে হবে বিষয়টা এভাবে, যে যে কারণে বলছিলাম যে আপনার প্রথম প্রশ্নে যে বাংলাদেশ বা ইয়েমেন, এই তত্ত্বগুলি যেগুলি আসছে সেগুলি আসলে যে কতটুকু অমূলক সেটাই আমি বলার চেষ্টা করছি। নিশ্চিতভাবে বাংলাদেশের মানুষের বা ইয়েমেনের মানুষের মতো সারা পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষের মধ্যেই কিন্তু এখন একটা আতঙ্ক এবং সিম্প্যাথি কাজ করছে। এবং আপনি নেদারল্যান্ডসে দেখেন, সেখানেও কিন্তু বড় রকমের প্রোটেস্ট হচ্ছে, ইউরোপে প্রোটেস্ট হচ্ছে। যেসব দেশগুলি আপনি বলছেন সে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, বা হোয়াইট হাউসেও তো প্রোটেস্ট হচ্ছে, এবং হোয়াইট হাউস মানে কংগ্রেসে, মার্কিন কংগ্রেসের মধ্যেও এখন দ্বিধা বিভক্তি চলছে। এবং ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্নাও কিন্তু এখন এটা নিয়ে বিল আনার চেষ্টা করছেন, যাতে মার্কিন প্রশাসন এই যুদ্ধের মধ্যে মানে ইনভলভ না হয়ে যায়। সুতরাং সেই জায়গাতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে যে পলিটিক্সটা হচ্ছে, বা মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে যে আলোচনাগুলি হচ্ছে, সেই জায়গার মূল জায়গাটা কোথায়? সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র তখনই এই যুদ্ধের মধ্যে নিজেকে জড়াবে যখন দেখবে যে গ্লোবাল মোমেন্টাম তার পক্ষে। সুতরাং সে একটা বড় রিস্ক নেওয়ার আগে সে ক্যালকুলেশন করবে যে এখানে গেলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সেনা আছেন তারা যদি সেখানে নিহত হন, সেটারও একটা ডোমেস্টিক পলিটিক্যাল কম্পালশন আছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থা, যে ভোটিং রেটিং বা পপুলারিটি রেটিং এও কিন্তু খুব ভালো অবস্থানে নাই। এবং সেই সাথে দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এইখানে গেইনটা কি। আপনি যদি দেখেন ইরানের ইতিহাস, মানে শফিউল্লাহ স্যার আমার চেয়ে খুব ভালো জানেন, উনি ডিপ্লোম্যাট হিসেবে নিজ চোখে এটা দেখেছেন যে 1979 থেকে মানে আজ পর্যন্ত ইরান প্রত্যেকটা স্যাংশন থেকে শুরু করে এমন কোন গ্লোবাল প্রেশার তার উপরে নাই যেটা নিয়ে সে সার্ভাইভ করে নাই। আজকে ইরানের অ্যাডভান্টেজ যেগুলি আপনি আছে কি মনে সেটা করেন এই সার্ভাইভ করাটা এবারও তার সার্ভাইভ করাটা আমরা দেখতে পাবো, নাকি এবার অনেক বেশি চাপে ফেলবে যেটাকে সার্ভাইভ বলা যায় না? চাপ তো নিশ্চিত হচ্ছে, সেটা সেই বিষয়ে তো কোনো দ্বিমত নাই। এখনো পর্যন্ত কিন্তু চীন, রাশিয়া, টার্কি বলয়ের এখনো পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ ইনভলভমেন্ট আমরা দেখি নাই। এবং এই এই যে বলয়টা আছে, যখনই মার্কিন যুক্তরাষ্ট্র এখানে স্টেপ ইন করবে, চীন চীন রাশিয়া নিশ্চিতভাবেই এই জায়গাটাতে তার সর্বোচ্চ যে ক্ষমতা আছে সেটাকে এখানে এক্সারসাইজ করবে, এবং এটা মার্কিন প্রশাসন খুব ভালো করেই জানেন। কারণ রাশিয়ার এখানে একটা বড় ইন্টারেস্ট আছে। আপনি ভুলে গেলে হবে না যে কিন্তু জানুয়ারি মাসে মিডল ইস্টের রাশিয়া কোনো এবং দেশ কি মনে হচ্ছে যে ইসরায়েলের মানে এই ধরনের আগ্রাসী ভাব থেকে মিডল ইস্টের কোনো দেশ কি প্রতিক্রিয়া দেখিয়েছে যে না এটা ইরানকে মানে জোর দেখেন, করে মিডল ইস্টের তাদেরকে কোনো হামলা রাষ্ট্রই, করা হচ্ছে, তাদের শীর্ষ নেতাদের মারা হচ্ছে, শীর্ষ পদের লোকজনকে মারা হচ্ছে? মিডল ইস্টের অন্য কোনো দেশ কি এরকম পাশে দাঁড়িয়েছে? না না, মিডল ইস্ট কি কখনো দাঁড়িয়েছে ইরানের সাথে? এটাই তো প্রথম প্রশ্নটা।
যে ইরানের সাথে 1979-এ যখন মার্কিন যুক্তরাষ্ট্র মানে অর্থাৎ শাহকে পরিবর্তন করে আয়াতুল্লাহ খোমেনির মানে শরিয়া রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হলো, মানে শিয়া রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হলো, তখন থেকে কি কোনো দেশ কি ইরানের পক্ষে দাঁড়িয়েছে? সুন্নি রাষ্ট্র কোনোটা কি দাঁড়িয়েছে? দাঁড়ায় নাই তো। মানে সুতরাং ধর্মীয় অনুভূতিতে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাই তারা দূরে রেখেছে, মানে নিশ্চিতভাবেই তাদেরকে যে দূরে কারণে রেখেছে। ইরান তার নিউক্লিয়ারাইজেশন বা তার মিলিটারি ক্যাপাসিটি এই কারণেই বৃদ্ধি করেছে যে সে আরব রাষ্ট্রের কাছ থেকে কোনো রকমের সহায়তা পায়নি, এবং ইরান ইরাক যুদ্ধের সময় ইরানের পক্ষে বা কেউ ছিল না। সুতরাং ইরাকের পরিণতিটা দেখেন 2003-এর সময়। ধরুন আমরা যদি দেখি যে ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আছে ভারতের, ভারতের ব্যবসায়িক সম্পর্ক থাকার কারণে পাকিস্তানও সবসময় চায় যে কিভাবে এ ধরনের একটা সম্পর্ক করা যায়, তাহলে আমেরিকার একটা বন্ধুত্ব টিকে থাকে। আবার আমরা জানি মানে যেটা বলে দুবাইয়ের সঙ্গে, বিশেষ করে আরব আমিরাতের সঙ্গে তাদের একটা সম্পর্ক বা একটা চুক্তি হয়েছে। মিডল ইস্টের অন্যান্য দেশও চায় তার সঙ্গে সম্পর্ক রাখতে, কিন্তু একদিকে এরকম হয়ে যাচ্ছে, বন্ধু তৈরি হচ্ছে ইসরায়েলের। বাংলাদেশেও বিভিন্ন সময় মোসাদের সঙ্গে আমরা অনেকের যোগাযোগ দেখেছি, বসতে শুনেছি, আমরা জানি না কতটুকু সত্য ছিল। তো আর একদিকে আমরা দেখি রাস্তায় নেমেছে তার বিরুদ্ধে ইসরায়েল খুনি, ইসরায়েল আক্রমণ, মানে রক্তচোষা বা যাই বলি না কেন বলছি, কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধানরা বা যারা রাষ্ট্র চালাচ্ছেন, সব দেশের কথাই উল্লেখ করছি, তারা তো ইসরায়েলের সঙ্গে একেবারে একতরফা মিত্র হতে আগ্রহী। আমরা রাস্তায় নেমে কি করব? আমি দুইটা ছোট্ট তথ্য দিই আগে আপনাকে। প্রথম তথ্যটা হলো যে মানে ইসরায়েলের লার্জেস্ট ট্রেডিং পার্টনারগুলি কারা? মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইন্ডিয়া, জার্মানি, ইউরোপিয়ান ইউনিয়ন। না, আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফিরে যান, মানে জিউইশ পারসিকিউশন যেটা জার্মানিতে হয়েছিল, যেটাকে হলোকস্ট বলা হয়, তারপরেও আপনি দেখেন যে এই জার্মানির সাথে ইসরায়েলের ট্রেডের কোনো ঘাটতি হয় নাই, তাই না? তার মানে বিষয়টা হলো সম্পূর্ণই অর্থনৈতিক মার্কেন্টাইল। অর্থাৎ আপনি এই পুরো সম্পর্কগুলি, মানে উন্নত বিশ্বের যদি সম্পর্কগুলি দেখেন, এগুলি সবকটাই মার্কেন্টাইল রিলেশনশিপ, অর্থাৎ যেখানে ট্রানজ্যাকশনাল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউকের সম্পর্ক তো ভালো হওয়ার কথা না, কিন্তু বেস্ট অফ দি রিলেশনস যদি আপনি দেখেন ওই মানে গ্যাটিসবার্গ ওয়ারের পর থেকে, তাহলে আপনি কি দেখছেন যে সম্পর্ক অত্যন্ত গভীর। তার মানে এখানে ইমোশনাল বিষয়গুলি কাজ করে না, এখানে যেটা কাজ করে প্র্যাগমেটিক ট্রুথ, যে কারণে তারা ডেভেলপড ওয়ার্ল্ডে পরিণত হয়েছে, যেটা একদম মানে তাই। ডেভেলপড ওয়ার্ল্ডে যেতে পারেননি। তাদের মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব আছে, যেমন পাকিস্তান, ভারত, বাংলাদেশ নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে এখনো পর্যন্ত কিন্তু ইন্ট্রা রিজিয়নাল ট্রেডও করতে পারেনি। অথচ দেখেন চীন গিয়ে আফ্রিকাতে করছে, ইসরায়েল গিয়ে লাতিন আমেরিকাতে করছে। সব দেশের মধ্যেই কিন্তু সব রকমের অর্থনৈতিক সম্পর্কগুলি আছে, যেগুলি অতীতে কলোনিয়াল রাষ্ট্রগুলি ছিল, এদের মধ্যে সবচেয়ে বিভেদ বেশি। এখন আপনার প্রশ্নে আমি যদি ফেরত যাই, যে এখানে তাদের মধ্যে সম্পর্কগুলির মূল চালিকা শক্তিটা কি, এখানে মানে সম্পূর্ণ তাদের রাষ্ট্রীয় সম্পর্কটা দেমাগের মধ্য দিয়ে হচ্ছে। আর রাস্তায় রাইট। আমরা যারা বিভিন্ন দেশের মানুষ আছি, আমজনতা আছি, তারা রাস্তায় আমরা আবেগের বশে নামছি, না ইসরায়েলের না, আমরা বিপক্ষে আবেগের আমাদের বশে জীবন নামছি উৎসর্গ না। করার দেখেন প্ল্যান করছি। বাংলাদেশের যদি আপনি যদি বাংলাদেশের কনস্টিটিউশন পড়েন, কনস্টিটিউশনের 25 ধারায় তো বলাই আছে যে যারাই রাইট, রিপ্রেস যারাই সাপ্রেস তার পক্ষে আপনাকে দাঁড়াতেই হবে, এটা আপনার রাইট। অব্লিগেশন। 2024-এ বাংলাদেশ ইন্টারন্যাশনাল কোর্টেও কিন্তু মানে সাবমিশন যেটা করেছিল, সেখানেও কিন্তু এই ইসরায়েলি অকুপেশনের বিষয়ই বলেছিল, সেটা নিয়ে তো রিজার্ভেশনটা দিয়েছিল। আমেরিকাতেও তো মানুষ নামছে, প্রতিদিনই নামছে, এবং ইসরায়েলের সাথে সম্পর্ক যে মানে কারণে আপনি যুদ্ধ করতে বলছে। রাষ্ট্রের একটা বিষয় দেখবেন, সাধারণ মানুষের আরেকটা বিষয়। সাধারণ মানুষের মধ্যে খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বেগ আছে, কারণ হিউম্যান ক্যাজুয়ালিটির যে পরিমাণ, গাজাতে রাইট। 55,000 মানুষের উপরে মারা গেছেন, এবং যে ধরনের ভার্বাটিম আসছে যে খোমেনিকে হত্যা করা হবে, খোমেনিকে হত্যা করা হচ্ছে না, ভবিষ্যতে দরকার হলে দেখা যাবে, এগুলি কোনো অবস্থাতেই মানবিক কোনো ডিসকাশন হতেই পারে না।
এবং এটা যদি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও যাওয়া হয়, খুব স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই সাবমিশনটাকে নেবে। এবং আপনি যদি নেতানিয়াহুর এই মুহূর্তে তার পলিটিক্যাল সিচুয়েশন ইসরায়েলে দেখেন, তার যে খুব একটা সুবিধাজনক অবস্থায় আছে তাও কিন্তু না। সুতরাং তাকে এই ধরনের যুদ্ধাঙ্গদেহী অবস্থা দিয়ে তার যেমন নিজস্ব পলিটিক্যাল পজিশনটাকে টিকিয়ে রাখতে হবে। এবং আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কও দেখি, যে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে টেকনিক্যাল সহায়তা দিলেও তাকেও এখন বিভিন্ন রকমের ভাবনা চিন্তা করতে হচ্ছে। সুতরাং এখন অবশ্যই যে তাই। সিচুয়েশনটা, আমরা যারা সাধারণ মানুষ যারা চিন্তা করি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি যে সাধারণ মানুষের ইমোশনের জায়গাটা খুব জটিল, এবং না, আমার কিন্তু মনে শুধু হয় তাই না শাহাব এনাম খান, আমি যদি আপনাকে উল্লেখ করি যে ইসরায়েলে তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, সেখানে নিশ্চিত। কবি রয়েছেন, সেখানে সাহিত্যিক রয়েছেন, সেখানে শিক্ষক রয়েছেন, সেখানে আমার মতো কেউ আছেন, কারো সন্তান আছেন, কারো বাবা আছেন, কারো মা আছেন। তাদের কারো কাছে এই ধরনের হতাহতের ঘটনা খারাপ লাগে না? কোনো দাগ নিশ্চিত, কাটে না? নিশ্চিত। মানে এটা হতে পারে? আপনি তো শুধুমাত্র পশ্চিমা মিডিয়া দেখছেন, আপনি তো মানে ইরানিয়ান মিডিয়া কতটুকু দেখছেন, কিংবা আপনি মানে আরব মিডিয়া কতটুকুই বা প্রকাশ পাচ্ছে। সুতরাং আমরা সারাক্ষণ আলাপ করছি যে ইরানের ডিনিউক্লিয়ারাইজেশন নিয়ে, কেউ কি বলেছে যে ইসরায়েলের ডিনিউক্লিয়ারাইজেশনের বিষয়টা? আমরা আলাপ করছি যে মানে ইসরায়েলের রাইট টু ডিফেন্স আছে, কেউ কি বলছে যে ইরানের রাইট টু ডিফেন্স আছে? সুতরাং আপনি কোন সাইড না, থেকে আলাপ পাশাপাশি আমি করছেন উল্লেখ সেটা করতে আপনাকে চেয়েছি চিন্তা করতে হবে। আমি গাজায় একটু যে শেষ করি, অ্যাটাকটা, আপনি একটু শোনেন। রাফা যে একদম তছনছ করে দিল, সেগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। না, না, নিশ্চিত, সেটাই আমি আসছি, আপনি আগে একটু শোনেন। এখানে খুব ক্লিয়ার বিষয়টা হলো যে আমরা মিডিয়াতে যা দিচ্ছি সেটার উপরে অনেকটাই পারসেপশন ভ্যারি করে। এবং আপনি ইসরায়েলে অলরেডি নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্তর প্রোটেস্ট হয়েছে, বিস্তর, এবং তার বড় রকমের ক্যাবিনেট পরিবর্তন হয়েছে, অনেকে ক্যাবিনেট ছেড়ে চলে গেছেন, এবং আমরা সেটা দেখতে পেয়েছি। এবং গতকালকে যেটা ইরানিয়ান মিডিয়া, সরি, ইসরায়েলি মিডিয়া বা ওয়েস্টার্ন মিডিয়া বারবার বলছে যে তেল আবিবের একটি হসপিটালকে তারা আঘাত করেছে ইরান। আপনি একটু বলেন যে গাজা থেকে গাজাতে। শুরু করে যে হচ্ছে সেখানে আর মানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হচ্ছে না। সুতরাং আমি মনে করি যে সাধারণ মানুষের যে দায়বদ্ধতাটা, সেটা এখন প্রচন্ড রকমের প্রকাশ পাচ্ছে, এবং এটা আমরা কনস্ট্যান্টলি দেখছি। সেটা ইসরায়েলে যারা আছে অবশ্যই তাই। আমাদের তারাও একদম শেষ পর্যায়ে আমরা শেষ করতে চাই। এবং সেই বলুন। কারণে বলছি যে রাষ্ট্রগুলি অনেক ক্ষেত্রেই হয়তো বা এটাকে ইগনোর করছে, লম্বা টাইম পর্যন্ত এটা ইগনোর করা সম্ভব না। এবং রাইট। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যে রাষ্ট্রগুলি আছেন, আমার ধারণা তারাও একটা দায়িত্বশীল ভূমিকাতে অতি শীঘ্রই আসবেন। এবং আমি রাইট। যেটা বুঝতে পারছি যে এই যুদ্ধ কন্টিনিউটা ইসরায়েল করবে, তার যে অবজেক্টিভটা ছিল রেজিম চেঞ্জ অথবা ডিনিউক্লিয়ারাইজেশন, এখন যে ডিনিউক্লিয়ারাইজেশনের কথাটা তিনি বলছেন বা ইসরায়েল বলছে, সেই ডিনিউক্লিয়ারাইজেশনের তো তার তৈরি, এবং সে নিজে যখন মনে করবে যে ডিনিউক্লিয়ারাইজেশন হয়েছে তখনই সে যুদ্ধ বন্ধ করবে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে আরব রাষ্ট্রগুলি কিন্তু অলরেডি, কাতার বলেন, ইউএই বলেন, কিন্তু এফেক্টেড হওয়া শুরু হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় যে একটা পর্যায়ে এই মিডল ইস্টার্ন দেশগুলিও এখানে মানে তারা না চাইলেও তাদেরকে এখানে যোগ দিতেই হবে। অবশ্যই তাই। আমরা শেষ করতে চাই। অনেক ধন্যবাদ শাহাব এনাম খান, এবং সেই সঙ্গে ধন্যবাদ সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ আপনাকেও। ধন্যবাদ।